আমার দ্বিতীয় সন্তান, ওরা মাহারা সন্তান, ওরা 3 ভাই 3 বোন থেকে ওর মা মারা গেছে। আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আল্লাহ রশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে ঢাকা ভার্সিটিতে পড়ার মতো তৌফিক দান করছে। সেই ক্ষেত্রে সে ঢাকা ভার্সিটিতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরে। সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবেই হোক হয়েছে। তারপর ঢাকা ভার্সিটির নির্বাচনে, ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই। আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরই তথ্য তা আপনারা জানেন। যাই হোক, তারপরে সে ছোটোখাটো একটা দল গঠন করছে, গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদটা। সে জনগণের পক্ষে কথা বলতেছে, এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করিয়া বলতে পারি, আমার সন্তান 3 ছেলে, আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা, কোনো অন্যায় অত্যাচার, জুলুম, খুন, রাহাজারি, ছিনতাইয়ের ভিতরে আমার সন্তানরা নাই। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর উপরে ভরসা করিয়া কই, একটা গম, একটা চাল, একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি আমার নিজের শ্রমের পারিশ্রমের টাকা দিয়েই আমি এদেরকে মানুষ করেছি। আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল। তো আমি তো দেশের বাড়ি থাকি। গেল 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20 তারিখ রাত্র বলা চলে, 19 তারিখ দিবাগত রাত্র 3টা থেকে 3:30 এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, সেনা সদস্যরা, র্যাব, বিডিআর, আর্মি, এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে 7-8টা মোবাইল নিয়ে নিছে। পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে, তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই, আপনারা ডিবির কার্যালয় যান। ওখান থেকে ডিবির কার্যালয় গেছে, সেখানেও তার খোঁজ মেলে নাই। তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান, হাতের জেল থানায়। সেখানে গেছে, সেখানে গিয়েও তার হদিশ মেলে নাই। আমি তখন দেশ থেকে রওনা দিছি। আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম, আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা। আল্লাহর অশেষ রহমত, সে হয়তো গায়েব হয় নাই। পরে আবার 21 তারিখ রাত্রে তাকে ওই 3, 2, 19, 20, 21 তারিখ রাত্রে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে নিয়েছে। কোর্টে নেওয়ার পর ওখানে তারে 7 দিন রিমান্ড দিছে, 5 দিন রিমান্ড দিছে। আমি ঢাকাতে এসে শুনি তাকে 5 দিন রিমান্ড দিছে। 5 দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠাইছে। উঠানোর কথা ছিল গতকালকের আগের দিনই রাত্রে। 5 দিন পূর্ণ হয় রাত 8টায়, কিন্তু ওই রাত্র দেখে উঠায় নেয় নাকি এটা জানি না, এটা আইনজ্ঞ দ্বারা তারা বলতে পারবে। পরের দিন যখন কোর্টে উঠাইছে,
আমরা তীর্থের কাকে নেয় তাকে এনেছি, কখন তাকে কোঠে ওঠা। তো আমি বাপ ধৈর্যহারা হয়ে গেছি, দেখতেছি 4-5 জন পুলিশ ওরে 2 হাত ধরিয়া কোর্টে উঠাইতে আনতেছে। আমি দৌড়াইয়া গিয়া ওই দরজার সামনে, কোর্টের দরজার সামনে গিয়া গায়ে হাত দিয়েছি। আমার সন্তান আমার দিকে এক নজর তাকাইয়া, আর সে আমার দিকে চাইতে পারে নাই, সে হাঁটতে পারে না, বাঁকা হইয়া পড়ে না। উঠে উঠানোর পর যে কখন তাকে বাইর করবে আর এক নজর দেখো। কোঠে ওঠানোর পর আইনজীবীর কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো? তারা আমাকে আশ্বস্ত করতে পারবে, আসলে দেয় নাই। যাই হোক, কোর্ট থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক, ইউটিউব, ফেসবুক আলা যারা ছিল, পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল, তাদেরকে সরাইয়া আমি আমার ছেলের মাথায় গায়ে হাত দিয়া, তার এই গায়ে গেঞ্জি হাত দিয়া দেখি তার হাতটা কালা হয়ে গেছে। তার শরীর স্পর্শ করার পর রেসপন্সের মতো অনুভব করতেছি। তার আমি পিঠের এই জায়গায় গেঞ্জিটা টানি, আমি নিজেই, পুলিশ আমাকে তখন কিছু বলে নাই, আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জর্রা জর্রা হয়ে গেছে। কেন, কি অপরাধ? রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল? যদি থাকে, বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাহলে সকলের রাজনীতি বন্ধ করে দেব, আপত্তি নাই। কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ 2-1 কথা বলতেই পারে, বলে, এটা সমস্ত দলই বলে, এটা তো অপরাধ না, এটা তো রাজনৈতিক চর্চা। সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করিয়া তাকে মারধর করা, তাকে নির্যাতন করা, এবং তাকে কোর্টে বলা হয়েছে, কোর্টে যখন তাকে দেখা হচ্ছে তখন জজ সাহেব বলছে যে আমি তাকে দেখব। তারে যখন আবার পুনরায় রিমান্ড চেয়েছে, সে তার কাছে, জজ সাহেব তার কাছে কথাবার্তা বলছে, বলার পরে সে তাকে আর রিমান্ড দেয় নাই। এখন এবং আগামী 2 তারিখে তার আর একটা মামলা আছে। আমি তো গ্রামের মানুষ, এত সব তো জানিও না আর বুঝিও না, তো সেটা নাকি কোন আদালতের বিষয়, একটা কেস, সেটার ওই 2 তারিখে তার একটা, আমি বলতে চাচ্ছিলাম ওইটা কালকে রবিবারে হবে। তো অন্য আর একটা মামলা, ওটা হচ্ছে আপনাদের মেট্রো রেলের, এটা তো দেখাইছে সেতু ভ্রমণের মামলা, আর এগুলো তো প্রত্যেকটা মিথ্যা মামলা। তো ওই জায়গায় তাকে আবার নাকি অ্যারেস্ট দেখায় তারা কোর্টে উঠাবে। তো আবার রিমান্ড হয়তো, ওটা শঙ্কা করতেছি, আবার রিমান্ড হয়তো যেতে পারে ওরা। তো একটা মানুষ অলরেডি এতটা শারীরিক টর্চারের পরে, সে অলরেডি এতটা অসুস্থ, সে মানুষটাকে যদি আবার রিমান্ডে নেওয়া হয়, তো ওই মানুষটার অবস্থা যে কি হবে আমি জানি না, তার জীবন না যে শঙ্কা করছি। তো আপনাদের মাধ্যমে শুধু যারা প্রশাসনে আছে তাদেরকে জোর অনুরোধ করতেছি যে তাকে আর রিমান্ডে আপনারা দিয়েন না, মানে তার জীবনটা অন্তত আমাদের কাছে ভিক্ষা দিন, মানে তাকে সুস্থভাবে অন্তত আমার 2টো বাচ্চার মুখের দিকে তাকায়, মানে আমি আর কিচ্ছু চাই না। প্রয়োজনে ও রাজনীতি করতে হবে না, আমি ওকে রাজনীতি করতে দিব না। আপনারা শুধু ওকে একটু এই টর্চারটা ওর উপরে বন্ধ করুন। এই মিথ্যা মামলা দিয়ে একটা মানুষের উপরে শুধু যার চাই সে বুঝবে, ছাড়া অন্য কেউ হয়তো এইগুলো অনুভব করতে পারবে না। বারবার শুধু আমার এই অনুরোধটুকুই থাকবে যে তার চিকিৎসার ব্যবস্থাটা অন্তত যেন করা হয়, আর এই নির্যাতন যেন তার উপরে বন্ধ করা হয়। আর কিছুই আমার চাওয়ার নেই। ধন্যবাদ সকলকে, আর কিছু সর্বোপরি আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমরা যেই কথাগুলো পেশ করছি আপনারা সবাই ইনশাল্লাহ এই কথাগুলো আপনাদের পেপার পত্রিকায় এটা ছড়ায় দেন, যাতে করে দ্বিতীয়বার জন্য ওকে আর রিমান্ড না দেওয়া হয়। আরেকজন আছে তো, আরেকজন আছে।
আরেকজন আছে মানে আপনাদের সংবাদ কাইন্ডলি যদি একটু শুনতেন আপনারা। ভাই প্লিজ একটু বসেন, আপনারা একটু বসেন প্লিজ। মিডিয়া ছিলেন যে এটা দেখেন। এই ভাই একটু সরেন না প্লিজ। এর মাধ্যমে আমি আপনাদের সংবাদ সম্মেলনটা করতে চাচ্ছিলাম। এই ভাই বসেন। তো তাকে রাত 4টার সময় মানে ওরা তুলে নিয়ে যায়, মানে তার আপনারা হয়তো আপনাদেরকে চিন আবু নাইমের কথাটা তার বোন বলবে। এই যে বলেন। একটা 50-এ বেশে আমার 10 থেকে 15 বছর বাসায় এসে আমার ঘুরাইতে তুলে নিয়ে গেছে। তারপরে দুটো ফোন নিয়ে গেছে, কিন্তু আমার শুরু হয়েছে দিয়ে গেছে দুটো ফোন নিয়ে গেছে। আমরা রূপগঞ্জ থানায় গেছি, ওরা বলে নারায়ণগঞ্জ থানায় গেছি, কাজের দিকে অফিসে গেছি, আমার ডাক্তার কাছে আসছি, কিন্তু তারা কোনো খোঁজ জানে, ওরা বলে আমরা নিয়ে না, কিন্তু আমরা ওর কোনো খোঁজ পাবো না। ওরা বাসায় বাসা ভেঙে ঢুকে গেছে, তারপরে গেট তালা ভেঙে ঢুকছে, কিন্তু আমার